গ্যাংটক যাওয়ার প্ল্যান করছেন, স্পেশালি নাথুলা, ছ্যাঙ্গু বা বাবা মন্দির? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। 2 রাত হাতে থাকলেই ঘুরে আসতে পারবেন এই সব জায়গায়। আমাদের জার্নি শুরু হয়েছিল কলকাতা থেকে। আমরা কলকাতা থেকে শিলিগুড়ি গেছিলাম বাই ফ্লাইট, যার ভিডিও আমি আগেই শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম। শিলিগুড়িতে পৌঁছেছিলাম সন্ধেবেলায়, তাই এক রাত শিলিগুড়ি মৈনাক ট্যুরিস্ট লজে কাটিয়ে পরের দিন সকালে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। আমরা একটি ইনোভা গাড়ি বুক করেছিলাম, সেটি আমাদের শিলিগুড়ি থেকে নিয়ে যাবে, আবার শিলিগুড়ি ড্রপ করে দিয়ে যাবে। 2024-এর বর্ষায় তিস্তায় যেই ডিজাস্টার হয়েছিল তার জন্য রাস্তাটা কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। তবে ন্যাচারাল বিউটি অসম্ভব সুন্দর। রাস্তায় যাওয়ার পথে বেশ অনেক জায়গায় দেখলাম কমলা লেবু বিক্রি হচ্ছে। উইন্টার সিজন, এই সময় কমলা লেবুর ফলন খুব ভালো হয়, তাই রাস্তায় অনেক জায়গায় দেখতে পেয়ে কিছু কিনেও নিলাম। এই পথ দিয়ে যেতে যেতে বেশ অনেক জায়গায় ছোটখাটো রেস্টুরেন্ট বা খাবার জায়গা আছে। এরকম একটি খাবার জায়গাতেই আমাদের ড্রাইভার আমাদের গাড়িটি দাঁড় করালো। সেখানে আমরা কিছু স্ন্যাক্স নিলাম, চা কফি সবাই খেয়ে তারপর আবার আমাদের জার্নি শুরু হলো। এই রাস্তা দিয়ে যেতে যেতে বেশ অনেক জায়গাতেই দেখলাম টানেলের কাজ চলছে। জানতে পারলাম টানেলগুলি তৈরি হচ্ছে সিকিমে যে রেলপথ তৈরি হচ্ছে তার জন্য। এই যে সামনেই দেখা যাচ্ছে একটি টানেল তৈরি হচ্ছে। এতক্ষণ তিস্তা ছিল আমাদের ডান দিকে, কিন্তু এই ব্রিজটি ক্রস করার পর তিস্তা আমাদের বাঁ দিকে। সিকিম ঢোকার আগে একটি চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে কিছু ডকুমেন্টস দেখাতে হয়। আমাদের ড্রাইভারটি এই পুরো ডকুমেন্টস আগে থেকেই তৈরি করে রেখেছিল, এবং আমরা যে গাড়িটি বুক করেছিলাম সেটার পারমিট কিন্তু সিকিমের, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। ওখানে অফিসিয়ালসদের সাথে একটু কথা বলে আমাদের গাড়িটি ছেড়ে দিল। সিকিম বা গ্যাংটক পৌঁছেই আমরা প্রথমে রোপওয়ের কাছে গেলাম। বেশ বেলা হয়েছিল, তাই ভাবলাম হোটেলে না গিয়ে আগে রোপওয়েটা চড়ে নিই। রোপওয়েতে 6 জন অ্যাডাল্ট, 1 জন বাচ্চার জন্য চার্জ লাগলো 1070 টাকা। অন্য রোপওয়ে থেকে এইখানে রোপওয়েটা একটু আলাদা। এইখানে একটা রোপ দিয়েই কেবল কারটা যাতায়াত করছে, মানে এই যে কারটা আসছে সেটা যেই ওয়ে দিয়ে আসছে, প্যাসেঞ্জার নামিয়ে আবার প্যাসেঞ্জার তুলে ওই রাস্তা দিয়েই যাবে। রোপওয়ে থেকে পুরো গ্যাংটকের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। রোপওয়ের এখানে আমাদের সময় লাগলো প্রায় ঘন্টাখানেক। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। আমাদের হোটেল ছিল এমজি মার্ট থেকে 10 মিনিটের হাঁটা পথে দ্য স্টার কন্টিনেন্টাল হোটেল অ্যান্ড স্পা। আমি বেশ কিছু হোটেলের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেগুলি এমজি মার্গের কাছে।
অ্যালং উইথ ফোন নাম্বারস, যাতে আপনাদের বুক করতে কোনো অসুবিধা না হয়। হোটেলে চেকিং করেই আমরা বেরিয়ে পড়েছিলাম এমজি মার্গের উদ্দেশ্যে। কিন্তু যেহেতু রাস্তায় আমাদের লাঞ্চ করা হয়নি, আমরা সেরকম ভালো জায়গা পাইনি, তাই ভাবলাম বিকেলে একটু হেভি স্ন্যাক্স করে নিই। পাশেই ছিল বার্গার কিং। বাচ্চাদের কথা মতো সেখানেই ঢুকে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়া এমজি মার্গের দিকে। তবে আমরা লাল বাজার হয়েই এমজি মার্গ ঢুকবো, এটাই প্ল্যান করেছিলাম। একটা কথা না বললেই নয়, আমি এই গ্যাংটকের লাল বাজারে যেসব জিনিসপত্র দেখলাম, সে গরমের জামা কাপড়ই হোক বা অন্য কিছু, দাম মোটামুটি কলকাতার সমান। কলকাতায় একটু কম হবে, বেশি নয়। এইসব দেখে আমি কিন্তু এখান থেকে কোনো রকম মার্কেটিং করিনি। খুবই অল্প কিছু কিনেছিলাম, যেগুলো সুভেনিয়ার হিসেবে কাউন্ট করা হয়, সেই সব রকম জিনিস কিনেছিলাম। তাছাড়া কোনো রকম গরমের জামা কাপড় আমি এখান থেকে কিনিনি। দিনটা ছিল 25 ডিসেম্বর নাইট। এমজি মার্গে প্রচুর লোকজনের ভিড়। বেশ অনেকটা সময় আমরা এখানে কাটিয়ে তারপর হোটেলে ফিরলাম। ডিনার সেরে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, নাথুলা যাব। সকালবেলায় হোটেলে আমাদের ব্রেড অ্যান্ড বাটার উইথ অমলেট প্যাক করে দিল। আমরা সেটা নিয়েই বেরিয়ে পড়লাম। গাড়িতে নাথুলা যাওয়ার জন্য গ্যাংটক থেকে চার্জ লাগে 7000 মতো, কিন্তু আমাদের লাগেনি, কারণ এটা আগেই ইনক্লুডেড ছিল আমাদের এই প্যাকেজে। আর এই নাথুলার জন্য যে পারমিট করাতে হয় 300 থেকে 400 টাকা লাগে, সেই চার্জটাও এতে ইনক্লুডেড ছিল। এই রাস্তায় যেতে যেতে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট পড়ে, যেটি গ্যাংটক থেকে 23 কিলোমিটার দূরে। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে পৌঁছে বুঝতে পারলাম কতটা ঠান্ডা। এখানে প্রচুর গরম জামা কাপড়ের দোকান আছে। কেউ যদি কিছু মিস করে গিয়ে থাকে, যেমন গ্লাভস বা মাফলার, জ্যাকেট, সবকিছুই এখানে বিক্রি হচ্ছিল। যাই হোক, খুব সুন্দর একটা ভিউ পেলাম কাঞ্চনজঙ্ঘার। তারপর পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ধরে এগিয়ে যাওয়া। এখানে আরেকটা কথা বলে রাখি, পারমিটের জন্য যে আইডি প্রুফ লাগে, সেখানে কিন্তু আধার কার্ড অ্যালাউড নয়। ভোটার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সব চলবে, কিন্তু আধার কার্ড চলবে না। আর এই গ্যাংটক থেকে নাথুলার ডিস্টেন্স হচ্ছে অ্যারাউন্ড 60 কিলোমিটার। টাইম লাগে অ্যারাউন্ড 2 আওয়ার্স। স্নোফল কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। ডিসেম্বরের এন্ড, প্রচন্ড ঠান্ডা। এই নাথুলা যাওয়ার পথেই পড়বে ছাঙ্গু লেক। কিন্তু এই রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছেন, ওটাই ছাঙ্গু লেক। এখানে আমরা টাইম নষ্ট না করে আগে নাথুলার উদ্দেশ্যে এগিয়ে যাব, কারণ নাথুলায় অলরেডি অনেক গাড়ি এতক্ষণে পৌঁছে গেছে এবং গাড়ি পার্কিং এ একটা প্রবলেম হয়, প্লাস গাড়িটা উপরে পার্ক না করে একটু দূরে পার্কিং লটে পার্ক করতে হয়, যেখানে গাড়ি খুঁজে পাওয়ার খুব সমস্যা। কারণ এখানে কোনো টাওয়ার কাজ করে না, মানে ফোনের টাওয়ার কাজ করে না। নাথুলা যাওয়ার পথে পড়লো এই টুইন লেকটি। এখানে না দাঁড়িয়ে পারলাম না, লেকটি অলরেডি ফ্রোজেন।
লেক টি বললে ভুল হবে, দুটি লেকই অলরেডি ফ্রোজেন, ওপরটা পুরোটাই জমে বরফ হয়ে গেছে। অসম্ভব সুন্দর একটি ভিউ। তারপর পৌঁছলাম নাথুলায়। এই নাথুলায় গিয়ে মনে হলো যে একটা অক্সিজেন ক্যান ক্যারি করলে ভালো হতো। তাই বলবো, যখন নাথুলা যাওয়ার প্ল্যান করবেন একটা মিনি অক্সিজেন ক্যান ক্যারি করবেন, বেশ শ্বাসকষ্ট হয়। তার সাথে ক্যারি করবেন কিছু ক্যাম্ফার বা কর্পূর, যেটাও আপনাকে অনেকটা রিলিফ দেবে শ্বাসকষ্ট থেকে। এইটি হচ্ছে ইন্ডিয়া চায়না বর্ডার। ওই হোয়াইট বিল্ডিংটা হচ্ছে চায়নার, আর এই যে লেফট সাইডে রেড বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো ইন্ডিয়া। এখানে ফটোগ্রাফি অ্যালাউড নয়, কিন্তু কিছুটা তুলতে পেরেছিলাম। এরপর আমরা যাব বাবা মন্দির। বাবা মন্দির যাওয়ার পথে পড়ল বা দেখলাম একটি শিবের স্ট্যাচু। এই স্ট্যাচুটির পাশে আছে একটি ফলস, যেটি অলরেডি ফ্রোজেন। ঝর্ণাটি অলরেডি জমে গেছে ঠান্ডায়। আর আশেপাশে বেশ অনেক জায়গায় দেখলাম বরফও পড়েছে। বাবা মন্দিরের এখানেও কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে অলরেডি। এইখানে ওয়াশরুম আছে, একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে। বাবা মন্দিরের ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই ভেতরের কোনো ছবি সেইভাবে তোলা হয়নি, কিছু স্টিল পিকচার্স নিয়েছিলাম। তারপর চললাম ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। কিন্তু যখন আমরা ছাঙ্গু লেক গিয়ে পৌঁছলাম তখন প্রায় 3টে বাজে। এখানে বেশি সময় কাটানো যাবে না, কিন্তু কারণ হচ্ছে অলরেডি সন্ধে মনে হচ্ছে। যদিও পাহাড়ে সন্ধে তাড়াতাড়ি নামে বলেই সন্ধে মনে হচ্ছে। লেকের ওপাশে বরফ পড়ে আছে। এখানে প্রচুর ইয়াক দাঁড়িয়ে আছে। ইয়াকের পিঠে চড়ে ঘুরতে গেলে চার্জ পড়ে অ্যারাউন্ড ₹650 to 700, আর জাস্ট ফটো তুলতে হলে ওরা মোটামুটি ₹100 চার্জ করে। ছাঙ্গু লেকে বেশিক্ষণ সময় কাটাতে পারলাম না, কারণ অলরেডি মেঘ নেমে এসেছে, চারিদিক ঘোলাটে হয়ে উঠেছে, আমাদের অনেকটা পথ ফিরতে হবে। তাই এবার ফেরার পালা। ফেরার সময় 2-1 কথা না বললেই নয়, যেহেতু সকাল সকাল হোটেল থেকে বেরোতে হয়, 8টার মধ্যে বেরোতে পারলে ভালো নাথুলার উদ্দেশ্যে, তাই সেইভাবে ব্রেকফাস্ট করা হয় না। হোটেল অত তাড়াতাড়ি ব্রেকফাস্ট দিতে পারে না, সাধারণত ব্রেড, বাটার, অমলেট এইসব প্যাক করে দেয়। তারপর পথে সেইভাবে কোথাও লাঞ্চ করার জায়গা নেই। তাই ছাঙ্গু যদি যান বা নাথুলা যদি যান, তাহলে কিছু ড্রাই ফুড ক্যারি করবেন, তার সাথে চকলেটস ক্যারি করবেন। আর ভুলবেন না একটা অক্সিজেন ক্যান আর কিছু কর্পূর বা ক্যাম্ফার ক্যারি করতে। মেঘ কিন্তু পুরোটাই পাহাড়ে নেমে গেছে। ড্রাইভার বলল হয়তো নেক্সট ডে হেভি স্নোফল হবে। পরের ভিডিওতে ফিরে আসছি পেলিং রাবাংলা নামচির ভিডিও নিয়ে। So stay in touch with Soma and her passion. See you all, my friends, and love you all. Bye.